সময়টা ১৯৬২। তখন আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে চলছে এক ভয়ানক কোল্ড ওয়ার। এমন সময়ে আমেরিকান বিজ্ঞানীদের একটা দল সন্ধান পায় এক অদ্ভুত প্রাণীর। তারা প্রাণীটিকে ধরে আনে তাদের সিক্রেট ল্যাবে। প্রাণীটি দেখতে মানুষের মতো হলেও শক্তি আর ক্ষমতায় ছিল অতুলনীয়। এরপর সেই ল্যাবে ঘটতে থাকে একের পর এক অদ্ভুত সব ঘটনা। আর তারপর কি হয় সেটা জানতে পারবে আজকের ভিডিওতে। আজকে আমরা এক্সপ্লেন করব 2017 সালে মুক্তি পাওয়া ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভি দ্য শেপ অফ ওয়াটারকে। এই মুভিটি পরিচালনা করেছেন বিখ্যাত পরিচালক গিয়ের্মো দেল তেরো। প্যানস ল্যাবিরিন্থ, হেল বয়, প্যাসিফিক রিম সহ অসংখ্য মুভি পরিচালনা করেছেন, যার ঝুলিতে রয়েছে 3টি একাডেমি অ্যাওয়ার্ড মানে অস্কার। এমনকি গত বছরের সারা জাগানো মুভি ফ্রাঙ্কেস্টাইনের পরিচালকও তিনিই ছিলেন। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লানেশন। হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে আছে আমি রূপা, আর তোমরা দেখছো সিনেম্যাটিক ফ্লো। মুভিটি শুরুতে আমরা আমেরিকার বাল্টিমোর শহরে একটি মেয়েকে দেখতে পাই যার নাম ছিল এলাইজা। এলাইজা কথা বলতে পারতো না, সে বিভিন্ন সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলতো। আমরা এখানে এলাইজার গলায় কিছু আঘাতের চিহ্ন দেখতে পাই, যেটা দেখে বোঝা যায় কেউ একজন তার গলায় আঁচড় দিয়েছে। আসলে তার গলা থেকে কোনো একটা অংশ খুলে নেওয়া হয়েছিল, যার কারণে সে বোবা হয়ে যায় এবং কখনোই সে আর কথা বলতে পারবে না। এলাইজার কোনো পরিবার ছিল না, সে ছিল পৃথিবীতে একদম একা। ছোটবেলায় তার বাবা মা তাকে নদীর ধারে ফেলে রেখে গেলে জাইলস নামে একজন তাকে উদ্ধার করে এবং সেই এলাইজাকে নিজের মেয়ের মতো বড় করে তোলে। পেশায় জাইলস ছিল একজন চিত্রশিল্পী, আর এলাইজা সেই শহরের একটা ল্যাবে ক্লিনারের কাজ করত। তারা সিনেমা থিয়েটারের উপরে একটা অ্যাপার্টমেন্টে থাকতো। প্রতি রাতে সময় মতো এলাইজা বের হয়ে তার কাজে চলে যায়, মানে বাল্টিমোর সেই ল্যাবে, যেখানে এলাইজার একটি সহকর্মীও ছিল যার নাম জিল্ডা। ল্যাবের অন্যরা কেউই এলাইজার সাথে কথা বলতে চাইতো না, কিন্তু জিল্ডা এলাইজার সাথে অনেক ভালো ব্যবহার করত আর তার বিভিন্ন কাজেও তাকে সাহায্য করত। অন্য সবাই এলাইজাকে বোবা বলে আঘাত দিয়ে কথা বলতো, এজন্য এলাইজাও কারোর সাথে কথা বলতো না। একদিন তারা দুজন যখন ল্যাব পরিষ্কার করছিল, তখন এক অফিসার এসে তাদেরকে জানায় আজকে আমাদের ল্যাবে একটা নতুন টিম আসবে। তারা তাদের সাথে নিয়ে আসবে একটা গুরুত্বপূর্ণ জিনিস। সেই জিনিসটি অনেক মূল্যবান। তারা ওই জিনিসটিকে আমাদের ল্যাবে সংরক্ষণ করে রাখবে। এটা অনেক গোপন ও গুরুত্বপূর্ণ প্রজেক্ট, তাই এটি নিয়ে কেউ যেন বাইরে কাউকে কিছু না জানায়। কিছুক্ষণের মধ্যেই কর্নেল রিচার্ডের নেতৃত্বে সেই টিমটি ল্যাবে একটা বড় পানি ভর্তি ট্যাঙ্ক নিয়ে এসে রাখে। এই পানির ট্যাঙ্কের ভেতরেই সেই গুরুত্বপূর্ণ জিনিসটি রাখা আছে। এলাইজা সেই ট্যাঙ্কের কাছে যেতেই ভেতর থেকে অদ্ভুত সব আওয়াজ শুনতে পায়, আর ট্যাঙ্কের ভেতরে কিছু একটা নড়াচড়া করতে শুরু করে। তখনই ল্যাবের লোকেরা সেটা অন্য একটা সেফ রুমে নিয়ে যায়। পরদিন এলাইজা আর জিল্ডা ল্যাবে পরিষ্কার করার সময় তাদের কাছে সেই রুম থেকে অদ্ভুত সব আওয়াজ আসতে থাকে, যেই রুমে ওই পানি ভর্তি ট্যাঙ্কটি রাখা ছিল। একটু পর তারা সেই রুম থেকে রক্তাক্ত অবস্থায় কর্নেল রিচার্ডকে বের হয়ে আসতে দেখে। কর্নেল রিচার্ড ব্যথায় কাতরাতে থাকে। ল্যাবের বাকিরা ছুটে এলে দেখে রিচার্ডের 2টি আঙ্গুল কাটা। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন বিজ্ঞানী ফ্লেমিং 20 মিনিটের মধ্যে এলাইজা ও জেল্ডাকে সেই জায়গাটা পরিষ্কার করার জন্য নির্দেশ দেয়। তারা যখন সেই রুমে ঢোকে তখন তারা দেখতে পায় পুরো রুমটি রক্তাক্ত অবস্থায় রয়েছে। রুমটি পরিষ্কার করার সময় এলাইজা কর্নেলের কাটা 2টি আঙ্গুলকে একটি ব্যাগের মধ্যে রাখে, আর জিল্ডা বিজ্ঞানী ফ্লেমিংকে জানাতে বাইরে চলে আসে। এলাইজা সেই রুমে কাচের বিরাট সেই পানির ট্যাঙ্কটিকে দেখতে পায়। সেটা থেকে অদ্ভুত সব শব্দ আসতে থাকে। এলাইজা সেই ট্যাঙ্কের কাছে গেলে সেখানে কিছু একটা নাড়াচাড়া করতেও সে দেখতে পায়। কাচের ভেতর দিয়ে যখন এলাইজা দেখে, তখন সে দেখতে পায় মানুষের মতোই দেখতে নীল সবুজ আঁশযুক্ত একটি আজব প্রাণীকে, যাকে দেখতে ঠিক মানুষের মতো হলেও মানুষ পুরোপুরি বলা যায় না। প্রাণীটির মানুষের মতোই 2টি হাত এবং 2টি পা আছে, আর প্রাণীটার মধ্যে ছিল এক অদ্ভুত নীরবতা। এলাইজা
কাচের ট্যাঙ্কে হাত রাখলে সেই ক্রিয়েচারটিও সিলিন্ডারের অপর পাশ থেকে সেখানেই হাত রাখে। তখনই জিলডা বিজ্ঞানী ফ্লেমিংকে নিয়ে সেখানে আসে। সেই জীবটা তখন ভয় পেয়ে সিলিন্ডারের ভেতর লুকিয়ে পড়ে। পরের দিন লাঞ্চ টাইমে এলাইজা লুকিয়ে আবার সেই জায়গাটিতে যায়। সেই রুমে বড় একটা পানির পুল ছিল। সেই প্রাণীটি এই পুলের ভেতরেই ছিল। এলাইজা এসে পুলটির পাশে বসে পড়ে। আজ সে সঙ্গে করে একটি ডিমও এনেছে। এলাইজা সেই ডিমটিতে চামচ দিয়ে আঘাত করে শব্দ করে। শব্দ শুনে প্রাণীটি বাইরে চলে আসে। এটা দেখে এলাইজা ডিমের খোসা ছাড়িয়ে নেয় আর নিজের হাত দিয়েই প্রাণীটিকে সেটা দিতে চায়। কিন্তু প্রাণীটি এলাইজাকে দেখে ভয় পায়, তাই এলাইজার কাছ থেকে সে ডিমটি নিতে চায় না। তখন এলাইজা ডিমটি পুলের দেওয়ালে রেখে দেয়। তখন প্রাণীটা ডিমটি নিয়ে পানির নিচে চলে যায়। এলাইজা আজ সেই প্রাণীটিকে এত কাছ থেকে দেখল। একটু পর এলাইজাও সেখান থেকে চলে যায়। একদিন এলাইজা ও জিলডাকে কর্নেল রিচার্ড ডেকে পাঠায়। কর্নেল তাদেরকে বলে, তোমাদের কাজ শুধুমাত্র ল্যাব পরিষ্কার করা। পরিষ্কার হয়ে গেলে তোমরা সেখানে আর এক মুহূর্ত দাঁড়াবে না। সেখানে যে প্রাণীটা আছে সেটা অনেক ভয়ানক। আমরা সেটাকে অনেক নোংরা জায়গা থেকে তুলে এনেছি। আসলে এই জীবটাকে তারা দক্ষিণ আমেরিকার আমাজন জঙ্গলের একটি নদী থেকে ধরে এনেছে। সেখানে স্থানীয় লোকেরা এই প্রাণীকে দেবতা মনে করে পূজা করে। এই প্রাণীর কাছে অলৌকিক ক্ষমতা আছে। আর এই খবর পেয়ে রিচার্ড ও তার দল এই প্রাণীটিকে সেখান থেকে ধরে আনে। তারা ভেবেছিল এই প্রাণীটিকে মহাকাশ গবেষণায় কাজে লাগবে। তাকে এখানে আনার আগে থেকেই প্রাণীটার সাথে রিচার্ডের শত্রুতা বাড়তে থাকে। কিন্তু কর্নেলের কাছে এই প্রাণীটার সম্পর্কে এসব কথা শুনেও এলাইজার এই প্রাণীটি নিয়ে আগ্রহ মোটেও কমে না। সে প্রাণীটিকে বন্ধু বানাতে চায়। পরদিন লাঞ্চ টাইমে সে আবার সেখানে যায়। এবার সাথে করে সে অনেকগুলো ডিম সেদ্ধ এবং একটা মিউজিক প্লেয়ার নিয়ে এসেছে। এলাইজা মিউজিক চালিয়ে দেয়। মিউজিকের সুর শুনে প্রাণীটা এলাইজার কাছে এসে ডিম খেতে শুরু করে। সময়ের সাথে সাথে তারা একে অপরের ভালো বন্ধু হয়ে যায়। এলাইজা তার জন্য প্রতিদিন মিউজিক ও ডিম সেদ্ধ নিয়ে যেতে শুরু করে। যেহেতু তারা দুজনেই কথা বলতে পারত না, তাই তারা নিজেদের মধ্যে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলতে শুরু করে। এলাইজা তার নতুন বন্ধু পেয়ে অনেক খুশি ছিল, কারণ পৃথিবীতে এলাইজা এতদিন একেবারেই একা ছিল। এখন সে তার মতোই একজন বন্ধু পেয়েছে। এমনই ভাবে সব চলতে থাকে। এক রাতে এলাইজা সেই প্রাণীটির সাথে ইশারায় কথা বলাটা রবার্ট নামের এক বিজ্ঞানী দেখে ফেলে। তিনি অনুমান করেন এই প্রাণীটার সাথে এলাইজার কোনো সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে। কিন্তু এলাইজাকে ডক্টর রবার্ট বুঝতে দেয় না তিনি এই সব দেখে ফেলেছেন। আসলে ডক্টরটি ছিল একজন রাশিয়ান গুপ্তচর। তাকে ওই প্রাণীটির সম্পর্কে একটা গোপন ফাইল রাশিয়ানদেরকে দিতে হবে। তোমাদের আগেই বলেছি, তখন রাশিয়ার সাথে আমেরিকার কোল্ড ওয়ার চলছিল। তাই দুটি দেশের মধ্যে তখন বাড়তে থাকে সামরিক ও সায়েন্টিফিক প্রতিযোগিতা। আর এই কারণে রাশিয়ানরাও তাদের মহাকাশ গবেষণায় ওই প্রাণীটিকে পেতে চাইছিল। রবার্টের আসল নাম ছিল দিমিত্রি। রাশিয়ানরা তাকে রবার্ট সাজিয়ে ওই ল্যাবে পাঠায়। সেই রাতে এলাইজা ওই প্রাণীটিকে ডিম সেদ্ধ খাওয়াতে গেলে সে দেখতে পায় আজ প্রাণীটিকে আগের জায়গায় রাখা হয়নি। তাকে সেই বাথটাব থেকে তুলে অন্য জায়গায় শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। আর প্রাণীটা যন্ত্রণায় ছটফট করছে। এটি দেখে এলাইজার খুব মায়া হয়। প্রাণীটির শরীর থেকে তখন রক্তও ঝরছে। ঠিক তখনই এলাইজা বুঝতে পারে সেই রুমে কেউ একজন প্রবেশ করেছে। তাই সে খুব দ্রুত লুকিয়ে পড়ে। সেখানে আমরা দেখতে পাই কর্নেল রিচার্ড এসে সেই প্রাণীটিকে একটা লোহার স্টিক দিয়ে ইলেকট্রিক শক দিচ্ছে। আর প্রাণীটা যন্ত্রণায় বিকট আওয়াজ করে চিৎকার করছে। এরপর জেনারেল ওয়ার্ড সেখানে ওই প্রাণীটিকে দেখতে আসলে প্রাণীটিকে দেখে তিনি বলেন, আমি তো মনে করেছিলাম প্রাণীটা অনেক ছোট হবে, কিন্তু এটা তো অনেক বড় সাইজের ক্রিয়েচার। তখন কর্নেল বলে, আমাজনের লোকজন তো এটাকে ঈশ্বর মনে করে পূজা করত।
প্রাণীটির জন্য নদীতে তারা ফুল দেয়, ফল ফেলে, না জানি আরও কত কিছু করে। কর্নেল আরও বলেন, যদি আমরা এটার সম্পর্কে আরও জানতে চাই সেক্ষেত্রে এটাকে তো আমাদের হত্যা করতে হবে, কারণ এই প্রাণীর হাড়ের মধ্যে এমন কিছু আছে যেটার কারণে এর এক্স-রে বের করা সম্ভব হচ্ছে না। এটাকে মেরে ভেতরে কেটে না দেখলে আমরা কিছুই বুঝতে পারবো না। কিন্তু রবার্ট তাকে বলে তারা কোনোভাবেই একটা নিরীহ প্রাণীকে নিজের স্বার্থের জন্য মেরে ফেলতে পারে না। কিন্তু কর্নেল ডক্টর রবার্টের কোনো কথাই শুনতে চায় না। ডক্টর বলেন, যদি আমরা এটাকে এখন দ্রুত পানিতে না ছেড়ে দেই তাহলে খুব তাড়াতাড়ি এটা মারা যাবে, কারণ পানি থেকে বেশ কিছুক্ষণ দূরে থাকায় প্রাণীটি দুর্বল হয়ে পড়ছিল। তারপর ডক্টর প্রাণীটিকে পানিতেই ছেড়ে দেয়। তখন জেনারেল বলেন, তুমি আমাকে এটা বলতে এসো না যে আমার কি করা উচিত আর কি করা উচিত নয়। আমার কাছে সব কিছুর কর্তৃত্ব আছে আর আমি সব করতে পারি। তাই জেনারেল কর্নেলকে বলেন, দ্রুত এই নোংরা ক্রিয়েচারটিকে চিড়ে ফেলো, আমরা জানতে চাই জিনিসটা আসলেই কি। এসব বলে তারা রুম থেকে বের হয়ে যায়। ডক্টর এই কথা শুনে অনেক দুঃখ পায়, কারণ তিনি চান না এই নিরীহ প্রাণীটিকে হত্যা করা হোক। যদিও তিনি একজন গুপ্তচর, তবুও তিনি একজন ভালো মানুষ। প্রাণীটির উপরে তার মায়া হয়। সবাই বেরিয়ে এলে এলাইজাও রুম থেকে বেরিয়ে আসে। তাদের কথা সবকিছুই এলাইজা শুনতে পেয়েছে। প্রাণীটার কি পরিণতি হবে এটা ভেবে এলাইজা অত্যন্ত চিন্তিত হয়ে পড়ে। বাড়ি ফিরে এলাইজা সব কথা জাইলসকেও বলে দেয়, কেননা প্রাণীটিকে তারা সত্যিই মেরে ফেলবে ভেবে এলাইজা খুব বিচলিত হয়ে পড়ে। সে জাইলসকে বারবার অনুরোধ করে প্রাণীটিকে ল্যাব থেকে পালাতে সাহায্য করার জন্য। এলাইজা জাইলসকে বলে প্রাণীটি তার মতোই কথা বলতে পারে না, আর সে তার অনেক ভালো বন্ধু। জাইলস জানে মার্কিন সরকারের ল্যাব থেকে এমন কিছু চুরি করা কতটা মারাত্মক কাজ। এই অপরাধের জন্য তাকে অ্যারেস্ট করা হতে পারে, আর এমনিতেও এই প্রাণীকে উদ্ধার করতে যাওয়ার ঝুঁকি নেওয়াও বোকামি। এলাইজার অনেক অনুরোধেও সে রাজি হয় না। জাইলস সেখান থেকে বের হয়ে যায়। এতে এলাইজা অনেক দুঃখ পায়। জাইলসও অনেক দুঃখ পায়, কারণ তারা দুজনেই বড্ড একা। দুজনের দুজনকে ছাড়া আর কেউ নেই এই পৃথিবীতে। এটা ভেবে জাইলস আবার ফিরে এসে এলাইজাকে বলে, প্রাণীটিকে পালাতে আমি তোমাকে সাহায্য করব। তুমি যেমনটি বলবে আমি তাই করব, কারণ আমরা তো পরিবার। এলাইজা এটা শুনে অনেক খুশি হয়ে যায়, তাকে আনন্দে জড়িয়ে ধরে। এরপর তারা দুজনেই সেই প্রাণীটিকে ল্যাব থেকে চুরি করার প্ল্যান করতে থাকে। এলাইজা ল্যাবে গিয়ে প্রথমেই ল্যাবের সব সিকিউরিটি ক্যামেরাগুলোকে ঘুরিয়ে ওপর দিক করে দেয়, যেন কেউ তাদেরকে দেখতে না পায়। এরপর এলাইজা একটা ট্রলিতে করে অনেকগুলা টাওয়েল নিয়ে সেই প্রাণীটার কাছে যায়, কিন্তু প্রাণীটি শেকলে বাঁধা ছিল। এলাইজা শেকলটি খুলতে চেষ্টা করে। ঠিক তখনই ডক্টর রবার্ট চলে আসে সেখানে। এলাইজা তাকে দেখে ঘাবড়ে যায়, কিন্তু রবার্ট সেখানে শেকলের চাবি এলাইজাকে দিয়ে দেয়। আসলে ডক্টর রবার্টও তো চায় এই প্রাণীটি যেন বেঁচে থাকুক। সেই চাবি দিয়ে এলাইজা শেকলটি খুলে ফেলে। এরপর প্রাণীটিকে তার আনা ট্রলির ভেতরে রেখে তার উপর অনেকগুলো টাওয়েল দিয়ে সেই প্রাণীটিকে ঢেকে রাখা হয়। ট্রলিতে করে প্রাণীটিকে সার্ভিলিয়েন্স টানেল দিয়ে বাইরে নিয়ে যাওয়ার সময় এলাইজার সামনে পড়ে যায় জিল্ডা। এলাইজাকে দেখেই জিল্ডা সবকিছু বুঝতে পারে। সে ট্রলির সামনে এসে দাঁড়ায়। এলাইজাকে আটকানোর চেষ্টা করলেও পরে সে এলাইজার কথা বুঝতে পেরে তাকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। প্ল্যান মতো বাইরে জাইলস একটা গাড়ি নিয়ে ল্যাবের ভেতর ঢুকতে চেষ্টা করতে থাকে, কিন্তু গার্ড তাকে আটকে দেয়। গার্ড মনে করছিল জাইলসের আইডি কার্ডটি নকল, কিন্তু এখানেও ডক্টর রবার্ট এসে জাইলসকে সাহায্য করে। সে ওই গার্ডকে একটা ইনজেকশন দিয়ে বেহুশ করে দেয়। এইদিকে এলাইজা সেই প্রাণীটিকে নিয়ে জাইলসের কাছে চলে আসে। অন্যদিকে কর্নেলের সন্দেহ হয় প্রাণীকে নিয়ে কেউ হয়তো পালানোর চেষ্টা করছে, কিন্তু তখন সে নিচে নেমে আসে।
ততক্ষণে সে দেখতে পায় এলাইজা ও জাইলস প্রাণীটিকে নিয়ে চলে যেতে শুরু করেছে। কর্নেল তার বন্দুক থেকে তাদের গাড়ির উদ্দেশ্যে গুলি ছোড়ে, কিন্তু তারা ততক্ষণে সেখান থেকে অনেক দূরে চলে গিয়েছে। এলাইজা প্রাণীটিকে তার বাড়িতে নিয়ে এসে একটা বাথটাবে রাখে। ডক্টর রবার্ট তাকে বলেছিল পানিতে লবণ মেশাতে, তাই বাথটাবের পানিতে লবণ মেশাতে থাকে, কেননা এই প্রাণীটি লবণাক্ত পানি ছাড়া বেশিক্ষণ টিকে থাকতে পারবে না। এলাইজা তার বন্ধুকে পেয়ে এখন অনেক খুশি, কিন্তু সে জানে তাকে এভাবে বেশি দিন এখানে রাখা যাবে না। তাই সে সিদ্ধান্ত নেয় আগামী 10 তারিখ প্রাণীটিকে নদীতে ছেড়ে দেবে, কারণ সেদিন বৃষ্টি হওয়ার একটি সম্ভাবনা আছে। আর বৃষ্টি হলে নদীর পানির স্রোত বেড়ে সমুদ্রে গিয়ে মেশে, তখন সেই প্রাণীটি নদীর স্রোত অনুসরণ করে সামনের সমুদ্রে পৌঁছাতে পারবে। পরের দিন এলাইজা তার কাজে যোগ দেয়। সেখানে এলাইজা ও জিল্ডা এমনভাবে থাকে যাতে কেউ তাদের সন্দেহ করতে না পারে যে ক্রিয়েচারটিকে তারাই নিয়ে পালিয়েছে। এদিকে বাড়িতে ক্রিয়েচারটির সাথে জাইলস রয়েছে, সে তাকে দেখাশোনা করছে। এক সময় জাইলস সেখানে ঘুমিয়ে পড়লে সেই ক্রিয়েচারটা বাথটব থেকে বাইরে চলে আসে। প্রাণীটি জাইলসের বিড়ালটিকে মেরে ফেলে। জাইলস এসে দেখে প্রাণীটি তার বিড়ালটিকে খাচ্ছে। জাইলস ক্রিয়েচারটিকে এমনটা করতে নিষেধ করলে ক্রিয়েচারটি সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু যাওয়ার সময় ক্রিয়েচারটা জাইলসের হাতে আঘাত করে, তার হাত থেকে রক্ত বের হতে থাকে। এলাইজা যখন ঘরে ফিরে আসে সে দেখতে পায় ক্রিয়েচারটি সেখানে নেই। জাইলস এলাইজাকে বলে প্রাণীটি ভয় পেয়েছিল, তার কোনো দোষ নেই, যাও তুমি তাকে খুঁজে নিয়ে এসো। এলাইজা ঠিক সেরকমই করে। এলাইজা বাইরে এসেই ক্রিয়েচারটিকে খুঁজে বের করে নিয়ে আসে। যেহেতু প্রাণীটার মধ্যে অনুভূতি আছে, তাই প্রাণীটা নিজের ভুল বুঝতে পারে। প্রাণীটা জাইলসের মাথায় হাত রাখে আর জাইলসের হাত তার মাথায় রাখে। প্রাণীটির মধ্যে এক ধরনের হিলিং পাওয়ার ছিল, তাই সে সবকিছুর ক্ষত সারিয়ে তুলতে পারত। জাইলস দেখতে পায় তার হাতের আঘাত একদম ঠিক হয়ে গেছে, এমনকি জাইলসের মাথায় নতুন চুলও গজাতে শুরু করেছে। চুলগুলো আগের থেকেও ঘন ও কালো। এসব দেখে জাইলস অনেক খুশি হয়ে যায়। সময়ের সাথে সাথে এলাইজা ও ক্রিয়েচারের বন্ধুত্ব এখন ভালোবাসায় পরিণত হয়েছে। তারা একজন আরেকজনকে ভালোবাসতে শুরু করে, একজন আরেকজনের অনেক কাছে চলে আসে। এদিকে ল্যাবে আমরা দেখতে পাই জেনারেল কর্নেলকে বলে তুমি যদি ওই প্রাণীটিকে খুঁজে বের করতে না পারো তবে তোমার পেশাগত এবং ব্যক্তিগত দুই জীবনই ধ্বংস হয়ে যাবে। মার্কিন সরকার তোমার উপর সব দোষ দেবে। একথা শুনে কর্নেল অনেক চিন্তিত হয়ে পড়ে। কর্নেল ডক্টর রবার্টের উপর সন্দেহের কথা জেনারেলকে জানায়। কর্নেল মনে করে ডক্টর রবার্টই হয়তো ওই ক্রিয়েচারটিকে পালাতে সাহায্য করেছে, কারণ কর্নেল জানে ডক্টর রবার্টও চাইতো না তারা ক্রিয়েচারটিকে হত্যা করুক। তাই কর্নেল রবার্টকে গোপনে ফলো করতে থাকে। তখন বাইরে বৃষ্টি হচ্ছিল। ডক্টর রবার্ট এখানে দুজন লোকের সাথে দেখা করতে এসেছে। এই দুজন লোকের একজন ডক্টরের উপর গুলি চালায়। তখন কর্নেল সেখানে এসে ওই দুইজনকে গুলি করে মেরে ফেলে। কর্নেল সেখানে ডক্টর রবার্টকে ওই লোকগুলোর সাথে রাশিয়ান ভাষায় কথা বলতে শুনছিল। এর অর্থ কর্নেল জানে। কর্নেল বুঝতে পারে রবার্ট একজন রাশিয়ান এজেন্ট বা গুপ্তচর। কর্নেল ডক্টর রবার্টকে বলে আমাকে সবকিছু বলো, তুমি ওই ক্রিয়েচারকে কার কাছে রেখেছো। কিন্তু ডক্টর রবার্ট কর্নেলকে কিছুই বলতে চায় না। তখন তার মুখ থেকে কথা বের করতে কর্নেল ডক্টরকে টর্চার করতে থাকে। ডক্টর শুধু এতটুকুই বলে যে সে একজন ক্লিনার। এটা বলেই ডক্টর রবার্ট সেখানেই মারা যায়। ক্লিনারের কথা শুনে কর্নেল এলাইজাকে নয় বরং তার বান্ধবী জিল্ডাকে সন্দেহ করে, কারণ তারা দুজনেই তো ল্যাবে পরিষ্কার করার কাজ করত। সঙ্গে সঙ্গে কর্নেল জিল্ডার বাসায় যায়, তার কাছে জানতে চায় সে ওই ক্রিয়েচারটিকে কোথায় রেখেছে। কিন্তু জিল্ডা তাকে কিছুই বলে না। সে বলে আমি তো এটি সম্পর্কে কিছুই জানি না। কিন্তু সেখানে জিল্ডার হাজবেন্ডও ছিল। সে কর্নেলকে সব সত্য কথা বলে দেয়। তার স্বামী কর্নেলকে জানায় ওই ক্রিয়েচারটি এলাইজার কাছে আছে।
আমি আমার স্ত্রীকে এলাইজার সাথে এই নিয়ে কথা বলতে শুনেছি। এটি শুনে কর্নেল প্রচণ্ড রেগে যায় আর এলাইজার কাছে যেতে শুরু করে প্রাণীটিকে উদ্ধার করার জন্য। কর্নেল এলাইজার কাছে পৌঁছানোর আগেই জিল্ডা এলাইজাকে ফোন করে যত দ্রুত সম্ভব তাকে পালিয়ে যেতে বলে, কারণ কর্নেল প্রাণীটিকে নিতে এখন তার বাসার দিকেই রওনা হয়েছে। আজকে সেই 10 তারিখ, যেদিন বৃষ্টি হওয়ার কথা ছিল, আর তাই হচ্ছে। এই বৃষ্টিতে এলাইজার প্রাণীটিকে নদীতে ছেড়ে দেওয়ার কথা ছিল। সব শুনে একটু দেরি না করে এলাইজা দ্রুত ওই প্রাণীটিকে নিয়ে বাইরে চলে যায়। কর্নেল যখন এলাইজার অ্যাপার্টমেন্টে পৌঁছায় তখন সেখানে সে কাউকেই দেখতে পায় না। তখন কর্নেলের এলাইজার ঘরে পড়ে থাকা একটা ক্যালেন্ডারের দিকে চোখ পড়ে। সে দেখতে পায় 10 তারিখের নিচে কিছু নোট লিখে রাখা আছে। নোটটিতে আজকে ক্রিয়েচারটিকে নদীতে ছেড়ে দেওয়ার কথা লেখা ছিল। এলাইজা ও জাইলস সেই প্রাণীটিকে নিয়ে নদীর কাছে পৌঁছে যায়। এলাইজা তার সবচেয়ে কাছের বন্ধুকে শেষবারের মতো বিদায় জানাতে থাকে। তাদের দুজনেরই খুবই মন খারাপ হয়। তারা জানে আজকের পর তারা আর কোনো দিন একজন অন্যজনকে দেখতে পাবে না। আর ক্রিয়েচারটা সমুদ্রে চলে না গেলে এখানেই তাকে মরতে হবে, আর তাই তাকে যেতেই হবে। তখনই কর্নেল সেখানে চলে আসে। কর্নেল এসেই তাদের দুজনকেই গুলি করতে শুরু করে। তারা দুজনে মাটিতে পড়ে যায়, কিন্তু একটু পর ক্রিয়েচারটা আবার উঠে দাঁড়ায়। কর্নেল তার গান লোড করার আগেই ক্রিয়েচারটা কর্নেলের কাছে চলে আসে। কর্নেল দেখতে পায় ক্রিয়েচারটিকে গুলি করার পরেও তার কিছুই হয়নি, আর কিছু হবার আগেই ক্রিয়েচারটি কর্নেলকে মেরে ফেলে। এরপর সে গুলিবিদ্ধ এলাইজার কাছে যায়। তখন তাকে কোলে নিয়ে সমুদ্রের অনেক গভীরে নিয়ে যায়। এখানে ক্রিয়েচারটা এলাইজার গলায় ছোটবেলার আঘাতের দাগে হাত রাখে। তখন সেই দাগ মাছের মতো ফুলকায় পরিণত হয়, যার মানে এলাইজা এখন পানিতে শ্বাস নিতে পারবে। এলাইজা একদম ঠিক হয়ে যায়। আসলে এই ক্রিয়েচারটার অনেক অলৌকিক শক্তি রয়েছে, এই জন্য এলাইজাও বেঁচে যায়। এইভাবে এই ক্রিয়েচারটি এলাইজাকে পানিতে এক নতুন জীবন দান করে। তারা দুজনেই একজন আরেকজনকে পেয়ে যায়। তারপর তারা চিরদিনের জন্য সমুদ্রের গভীরেই থেকে যায়। এদিকে জাইলসও এসব দেখে অনেক খুশি হয়। আর এখানেই এই অদ্ভুত সুন্দর মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি আমাকে কমেন্টে জানাও। আর এমন সব গল্প শুনতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আজ তাহলে চলি, দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে।